মামা মামা মারতেছো কেন? মামা মামা মারতেছো কেন মামা? ও মারো আমরা তো কি করুন তোরে? এই তোর কানের ভিতরে যায় নাই? আমি তো তোর কয়ে গেছিলাম তুই আমার লেগে রাইন্দা রাখবি, রান্ধস তাই কেন? মামা আমি কি রান্না করব? বাড়িতে তো কিছুই নাই। আমি তোমার অনেক আগেই কইছিলাম মামা বাজার করে নিয়ে আসো, তুমি মনে হয় ভুইলা গেছো, এর জন্য আনো নাই। আমি আমি এর জন্য কিছু রাঁধতে পারি নাই মামা। হারামজাদি, হারামজাদি তুই তুই অন্যায় করছিস তুই, আর আমার কথা কেন মারতাছি? হ্যাঁ মামা কি রে? মারো না মামা। কি হয়েছে তোমার? তুমি আবার ওরা মারধর করতেছো কেন? তোমার না একদিন বলছি তুমি আর কোনো মারধর করবে না? এই চুপ চুপ, একটা কথা বলবি না। ছোট আছো ছোটর মতন থাকবি। আরে তোর বড় ভাই তারেক ওই আমার কিছু কয় না, আর তুই এসে আমার জিগাইতে? এই যে শুনুন, আপনি একটা মেয়ের গায়ে এভাবে হাত তুলতে পারেন না। আচ্ছা, আপনার ভেতরে কি বিন্দু পরিমাণ মায়া নেই? কিরে এটা আবার কারে নিয়ে এসস? ওরা তো দরদ উতলায় উঠছে, তুমি কেটা বাবা? আমার বাইক নিয়ে লিগে তোমার দরদ উতলায় উঠছে। আমার বন্ধু, ওর নাম সৈকত, রসুলপুর থেকে আসছে। রসুলপুর থেকে আইছে ভালো কথা, তোর বন্ধু তোর লগে রাখ, কিন্তু ওরা ভালো মতন বুঝায় দে আমার বাইক নিয়ে যাতে কোনো কথা না কয়। কেন কথা বলতে পারবো না? দেশের সাধারণ নাগরিক হিসেবেও আমি কথা বলতে পারি, কারণ অন্যায় সহ্য আমি কখনো করিনি আর করবো না। আপনি আজকের পর থেকে এই মেয়েটার গায়ে কখনো হাত দিবেন না। বাবা বাবা বাবা, হ্যাঁ এইটা আবার কোন মাতবর দেখতাছি? আমি বলে আমার বাইকনির উপর অত্যাচার করতে পারবো না? আমার বাইকনির অত্যাচার করলে তোমার তো জ্বলতাছে কেন? হ্যাঁ দেখুন, মানবতা বলতেও কিন্তু একটা কথা আছে। আমি মানবতার খাতিরে হলেও এই কথাটা বলতে পারি যে আপনি এই মেয়েটার গায়ে কখনো হাত দিবেন না। আর ভবিষ্যতে কখনো যদি ওনার গায়ে হাত তোলার চেষ্টা করেন, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। ঠিক আছে ঠিক আছে, এখন না কিছু কইলাম না, আবার ধন সুযোগ পাবো না তা আবার পিটামু। তুমি কতক্ষণ রাখবা চোখে চোখে? মাত ভরি। ভাইয়া তুমি মামাকে কেন আটকাতে গেলে? তুমি জানো না মামা কেমন মানুষ? আজকে না হয় তুমি মামাকে আটকালে, কিন্তু মামার হাত থেকে কতদিন বাঁচাবে? প্রতিদিনই মামা এরকম আমার গায়ে হাত তোলে, পান থেকে চুন ঘষলেই আমার গায়ে হাত তোলে। তুমি চলে গেলে আবার আমাকে মারবে। দিনের পর দিন একটা মানুষ আপনার উপরে অত্যাচার করছে আর আপনি মুখ বুজে সহ্য করছেন। দেখুন, প্রতিবাদ করতে জানতে হয়। আপনি যখন শক্ত হবেন তখন সে আপনার সাথে কোনো খারাপ আচরণ করবে না। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। এর জন্য সবসময় প্রতিবাদ করবেন। কেউ অন্যায়ভাবে আপনার সাথে খারাপ আচরণ করলে তার প্রতিবাদ করতে শিখবেন। আমি হলাম এতিম মানুষ, আমার বাবা মা কেউ নেই। আমি ছোটবেলা থেকে মামার কাছেই মানুষ। আমি কি করব বলেন তো? মার খাওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে? সব কাজ আমার করতে হয়। একটু ভুল হলেই মামা আমার গায়ে হাত তোলে। এর মধ্যে মামা সারাক্ষণ মদ খেয়ে মাতলামো করে। ওনার মাথায় কি ওনার মাথায় কি কোনো সেন্স কাজ করে? উনি কখন কার সাথে কি ওনার মাথায় কি কোনো সেন্স কাজ করে? উনি কখন কার সাথে কেমন ব্যবহার করে? আচ্ছা ঠিক আছে সৈকত, চল বাড়িতে যাই। আচ্ছা বন্ধু, তোর এই বোনটার কি তোরা ছাড়া আপন বলতে আর কেউ নেই? না, আমরা ছাড়া ওর আপন বলতে কেউ নাই। আসলে আমাদের বাড়িতে ছোটবেলা থেকে আছে, লেখাপড়া করে নাই। অবশ্যই আমার বড় ভাই লেখাপড়া করার জন্য ভর্তি করতে চাইছিল, কিন্তু আব্বা লেখাপড়া করতে দেয় নাই। আব্বার ধারণা মেয়ে মানুষ লেখাপড়া করে কি করব। নিজের মেয়ে না তো, এর জন্য চিন্তা করছে পড়াশোনা করিয়ে লাভ কি। যদি নিজের মেয়ে মনে করতো তাহলে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতো, পড়াশোনা শেখাতো। আমার না অনেক ইচ্ছা, আমি যদি আমার এই বোনটাকে একটু সুখে দেখতে পারতাম। জানি না আমি সুখে দেখতে পারবো কিনা, তবে হয়ে যায়। যে পানি না। ভাইয়া তুমি আমার সুখের কথা চিন্তা করতেছো তাই না? আমি জানি তোমরা আমার অনেক ভালোবাসো, তুমি বড় ভাইয়া, কিন্তু আমার কপালেই তো দুঃখ লেখা। তোমরা চাইলেই কি কপালের দুঃখ মুছতে পারবা? আমি হইলাম এতিম মানুষ, এতিমের কপালে কি আর সুখ লেখা থাকে? আপনি ভুল বললেন। দেখুন,
কার ভাগ্য কোথায় গিয়ে দাঁড়াবে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। চেষ্টা করতে থাকুন, হয়তোবা আপনার সুখ একটা ভালো জায়গায় গিয়েও হতে পারে। কিন্তু আমি আমার কপালের কথা জানি। ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি। আমি না এখন বুঝে গেছি যে আমার এই কপাল আর কোনোদিন সুখের সন্ধান নাই। আমি শুধু স্বপ্ন দেখতেই পারবো, আমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। চিন্তা করিস না বোন, আমি জানি তুই একদিন অনেক সুখী হবি। বকুল, তোর এই বন্ধু এবার থেকে কখন যাইব? কারণ আমার বাড়িতে একটা যুবতী মাইয়া আছে। আমি চাই না যে আমার এই যুবতী মাইয়ারে নিয়ে গ্রামের মানুষ কোনো কথা উঠাও। সন্ধ্যার আগে বাড়ি থেকে চলে যেতে কবি। আব্বা, তুমি এসব কি কইতেছো? ও আমাদের বাড়ির মেহমান, আর বাড়ির মেহমানের সাথে এভাবে কথা বলতে নাই। তুই শোনস নাই আমি কি কইলাম? আবার শোন, কানটা খুললা শোন। সন্ধ্যার আগে পোলারে বাড়ি থেকে চলে যেতে হইব। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি আপনি আমাকে ছোট করার চেষ্টা করছেন। কি সমস্যা আপনার? চাচ্ছেনটা কি আপনি? শোনো, আমি আমার ভাগ্নির ভালো চাই, এর জন্যই বললাম সন্ধ্যার আগে বাড়ি থেকে চলে যাবা। শুনুন, আপনি আপনার ভাগ্নির কথা চিন্তা করে আমাকে এই কথা বলেননি। আপনার আমাকে সহ্য হচ্ছে না, এই কারণে আপনি আমাকে বাড়ি থেকে তাড়াতে চাচ্ছেন। আপনি যদি আপনার ভাগ্নির কথাই চিন্তা করতেন তাহলে নিশ্চয়ই আপনার ভাগ্নির সাথে আপনি খারাপ আচরণ করতেন না। সত্যি কথা বলতে কি আপনি জানেনই না একটা মেয়ে মানুষকে কি করে সম্মান করতে হয়। এই বলাই, মুখ সামলা কথা কো। আমার ভাগ্নির সাথে কিভাবে আচরণ করতে হইব না করতে হইব তোমার কাছে শিখতে হইব আমার। এতক্ষণ আপনার সাথে আমি অনেক ভদ্রভাবে কথা বলেছি। যাই হোক, আমি তো এবারে মেহমান। আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে কথা বলার এখনো আমার কোনো অধিকার নেই। যদি সে অধিকারের জায়গাটা তৈরি করতে চাই বা তৈরি করতে পারি, তখন তো নিশ্চয়ই কথা বলতে পারবো। আচ্ছা বন্ধু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি তোর বোনকে বিয়ে করতে চাই, তোদের কোনো আপত্তি আছে কি? এইসব আপনি কি বলছেন? আপনি আমার মতো একটা এতিম মেয়েকে বিয়ে করবেন? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনাকে আমি একটা সুখী জীবন দিতে চাই, যে জীবনে থাকবে না কোনো অত্যাচার, অবিচার। আমি এখানে আসার পর থেকে দেখছি আপনার উপরে কতটা অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে। তাই একটা অসহায় মেয়ের সাথে এতটা খারাপ আচরণ আমি দেখতে পাচ্ছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব। দাও কি কয় না কয়। আরে শোনো, তুমি চাইলেই কি আমার ভাগ্নিরে তোমার হাতে তুলে দিমু? আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে চাই। বলুন, তার বিনিময়ে আপনাকে কি দিতে হবে? ভালো কথা জিজ্ঞাসা। আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার ভাগ্নিরে তোমার হাতে তুলে দেই তাহলে তুমি কি আমার 5 লাখ টাকা দিতে পারবা? আসলে যার মন মানসিকতা যতটুকু, তার চাহিদাও ততটুকু। মাত্র 5 লক্ষ টাকা। আপনার ভাগ্নির জন্য আমি 50 লাখ টাকা দিতেও রাজি ছিলাম। ঠিক আছে, আমি আপনাকে 5 লাখ টাকাই দিব। এবার তো আর বিয়ের জন্য কোনো আপত্তি থাকবে না। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে আমি বিয়ের আয়োজন করি। কি রে, তোর জামাই কি বলেছে? তোকে কবে নিতে আসবে? মা, তোমার জামাই বলছে আমাকে আর কোনদিন নিতে আসবে না। আমি একা আসছি, আমাকে একাই যেতে হবে। কি বললি তুই? তোর জামাই না অনেক বাড়াবাড়ি করছে। এতটা বাড়াবাড়ি করা মোটেও উচিত হচ্ছে না ওর। তোমাকে আমি আগেই বলছিলাম এই ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিও না। না, তখন তো তুমি আমার কথা শোনো নাই। এখন বোঝো, তখন তো তুমি আমার কথা শোনো নাই। তখন তো আমার কথা না শুনে তুমি আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়েছো। তুমি কি করে ওর সাথে আমাকে বিয়ে দিলে বলো তো মা? ওর সাথে সংসার করতে গেলেই আমার অনেক রাগ হয়, আর ইচ্ছে করে আমি ওর সংসারে আগুন লাগিয়ে দিই। কত বড় বড় জায়গা থেকে আমার সম্বন্ধ আসছিল, কই তখন তো আমাকে বিয়ে দিলে না। বিয়ে তো দিলে শেষ পর্যন্ত একটা ভিখারির সাথে। শোন, মেয়েদের বিয়ের পর সংসার করতে হলে শ্বশুর শাশুর সাথে একটু মিলেমিশে থাকতে হয়। গরিব ঘরে বিয়ে দিয়েছিলাম তোকে, ভাবছিলাম তুই ওই ছেলেটাকে ম্যানেজ করে থাকতে পারবি, কিন্তু না, তুই না কিছুই পারলি না জীবনে। মা, এই আমার মা, সালাম করো। দাঁড়া সৈকত, তুই কাকে সালাম করতে বলছিস? মেয়েটা কে? মা, ওকে আমি বিয়ে করেছি, ও তোমার বৌমা। তুই বিয়ে করেছিস মানে? আমি বুঝিনি, আবার বলতো কি বলছিস? ইয়ে মানে মা, আসলে তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছি, এর জন্য দুঃখিত।
তবে যেহেতু বিয়ে করেছি ও তোমার বৌমাই মা। আই মে আই, তোমার বংশ পরিচয় কি? তোমার বাবার নাম কি? আসলে আমার বংশ পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় নেই। আমার বাবা মা কেউ নেই, আমি এতিম। আসলে মা আমার আপন বলতে তেমন কেউ নেই, একটা মামা আর আমার ভাই আছে। কি বললি তুই? একটা এতিম মেয়েকে বিয়ে করে তুই এই বাড়িতে নিয়ে এসেছিস? সৈকত, এই মেয়েটাকে বিয়ে করার আগে তুই একটা বারও চিন্তা করলি না এই বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা? মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তোমাকে না জানিয়ে একটা বংশ পরিচয়হীন একটা মেয়েকে বিয়ে করেছি। তবে মা, মেয়েটা ভালো, আমার ওকে পছন্দ হয়েছে। ওর আচার ব্যবহার আমার পছন্দ হয়েছে। ওকে আমি ছোটবেলা থেকে চিনতাম। ওর ভাইয়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক আগে থেকে। সেই সূত্র ধরে ওর সাথে যখন আমি কথা বললাম, আমার ওকে মনে ধরেছে, তাই সরাসরি বিয়েটা করে ফেলেছি মা। বুঝলাম, ওর প্রতি তোর একটা মায়া জন্মেছিল, তাই বলে ওকে তো বিয়ে করে নিয়ে আসতে হবে এই বাড়িতে? হ্যাঁ, তুই যদি আমাকে বলতিস ওকে এই বাড়িতে জায়গা দিতে হবে, আমি ওকে কাজের মেয়ে হিসেবে জায়গা দিতে পারতাম। শোন সৈকত, কোনো এতিম মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে ওকে বের করিয়ে দে। মা, তুমি খুব ভালো করেই জানো আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না বা অন্যায় করিও না। যেহেতু আমি ওকে বিয়ে করে ফেলেছি, ও আমার বউ। আর স্বামী যেখানে থাকে স্ত্রী সেখানেই থাকে। তো আমি যেহেতু এখানে থাকি, আজ থেকে ওর স্থান এখানে। বাপরে, চলো ভিতরে চলো। মা, ভাইজান শেষ পর্যন্ত একটা এতিম মেয়েকে বিয়ে করলো? তোর ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কোনো চিন্তা করিস না। দাঁড়া, ওকে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেই ব্যবস্থা আমি করছি। চল ভেতরে চল। নেশার লাডিম ঝিম ধরেছে চোখের পাতায় কিরে, এদিকে যা। আরে কিরে, আমি যেদিকে যাই তুই ওদিকে যাস কেন? এই তোরে কি আমার পোলায় পাহারাদার রাখছে? হ্যাঁ, আমার রাস্তায় যেতে বাধা করবি? চর চর এদিকে, নালে কিন্তু তোরে করবি না। বুঝছি, তুই না সর, আমি যাই। আমার জামাই আমারে কত দামি মদ কিনার টাকা দিছে, খাইছি। খাবি একটু, খাবি? হ্যাঁ, নে একটু খা, দেখ দেখ মজা না? তুই থাক, আমি যাই। হ্যাঁ, নেশার লাদিম ঝিম ধরেছে চোখের পাতায় রং লেগেছে। বাবা, এখন কোন দুঃখ নেই। এই গাছ, হ্যাঁ গাছ আমার পাহারা দেয়, কত বড় ওর সাহস! আমার জামাই আমার এত দামের মদ দিছে, এটার সহ্য হইতেছে না। কেনা কেনা, কে 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 তুমি? হ্যাঁ, তারেক না? আজকেও তুমি মদ খেয়ে বাড়িয়ে তাইছো? আরে হাতে গরম গরম টাকা পাইছো, অমনি তুমি মদ খাইছো? আব্বা, একটা কথা কত, তোমার আমি কতদিন কইছি তুমি মদ খেয়ে বাড়িতে আইবা না, তারপরে তুমি মদ খেয়ে বাড়িতে হও? এই চুপ চুপ কর। টাকা আমার, আমি মদ খাবো না কি খাবো? তোর কবিতার লাগবো? হ্যাঁ, আমার টাকা দিয়া আমি মদ খাবো, তোর কি কত? তোমার টাকা না? আরে 5 লাখ টাকার বিনিময়ে তুমি আমার বোনরে বিক্রি করছো, আর সেই টাকা দিয়া এখন তুমি দামি দামি মদ খাও, আর কত তোমার টাকা? আব্বা, তোমার তো লজ্জা থাকা উচিত। দিনের পর দিন তুমি আমার বোনটারে অত্যাচার করছো। যেই আমার বোনের বিয়ের প্রস্তাব আইলো, অমনি তুমি ওই পোলার কাছে তো 5 লাখ টাকা দাবি করলা। শোন, জামাইয়ের টাকা আছে তাই আমি টাকা দাবি করছি, তোর কি সমস্যা? হ্যাঁ, আমার সমস্যার কথা যদি তুমি বুঝতা, তাহলে আর বাড়িতে মদ খেয়ে ফিরতা না। আরে ফুপু মরে যাওয়ার সময় আমার বোনটারে তোমার হাতে তুলে দিয়ে গেছিল, কেন জানো? আরে মানুষের মতো মানুষ করার জন্য। তুমি তার কোনো দায়িত্বই পালন করো নাই। দিনের পর দিন ওর উপরে তুমি অত্যাচার করছো। শোন, আমার না দায়িত্ব শিখাইতে আসিস না। হ্যাঁ, আমি আমার দায়িত্ব ঠিকই পালন করছি। আরে কি দায়িত্ব তুমি পালন করছো সেটা তো আমি চোখের সামনেই দেখতেছি। আরে তুমি আমার বোনের হাজবেন্ডের টাকা দিয়া মদ কিনা খাইতেছো। এরকম না কইরা তুমি একটা কাজ করতে পারো না? আরে তুমি মইরা যেতে পারো না? তাও তো বোনেরা বুঝাইতে পারবো যে আমি এতিম, এতিম হয়ে বাইচা থাকতে পারবো। তোমার অত্যাচার আর সহ্য করতে হইব না। হারামজাদা কইলো কি? হ্যাঁ, আমারে মরতে কইলো? আমি মরে যাবো গা?
আরে আমি এত তাড়াতাড়ি মরুম না রে, আরে 100 বছর বাঁচুম। আমি মরে দিলে খাইব কাটাই রে। এই শোন তারেক, একটু সাবধানে যাইস, উইসটা খা মরবি নাইলে। বাবা রে বাবা, কি এই জুতা কি করলাম? জুতা মনে হয় মদের দোকানে ভালো হয়েছে। যা যা। আমার ছেলেটার না মাথা একদম নষ্ট হয়ে গেছে। তা না হলে যখন একটা কাজ করতে পারে, হ্যাঁ, ওই বিয়েটা করার আগে একটা বার আমার কথা চিন্তা করলো না মায়ের কি অবস্থা হবে। মা, তুমি একটা কাজ করো, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই পাড়া প্রতিবেশী কেউ জানে না যে ভাইয়া বিয়ে করে বাসায় বউ নিয়ে আসছে। যত সহজে কথাগুলো বললি না, এতটা সহজ নয়। আমি বললেই কি ওই মেয়েটা চলে যাবে এই বাড়ি থেকে? যেতে না চাইলে জোর করে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ, আমরা মেয়েটাকে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, তারপর সৈকত এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যান। তুই তো এটাই চাচ্ছিস, তাই না? তাহলে মা, তুমি কি করতে চাচ্ছ? কিছু তো একটা করতে হবে, দেখি কি করা যায়। এই ছোট লোকের বাচ্চা, এখানে কি চাস তুই? কেন এখানে এসেছিস? হ্যাঁ মা, আমি জানি আপনাদেরকে না জানিয়ে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। মা, আপনারা আমাদের সব ভুল ক্ষমা করে আমাদেরকে মেনে নেন না। ভুল করার আগে এটা তোমার ভাবা দরকার ছিল যে ছেলেটার পরিবার আছে কিনা। তোমার ভাই আমাকে হঠাৎ করে বিয়ের প্রস্তাবটা দিল তো, তাই আর ভাবার সময় পাইনি। তাড়াহুড়োর মধ্যে বিয়েটা হয়ে গেছে। একটা ছেলে তোকে প্রস্তাব দিল আর অমনি রাজি হয়ে গেলি, তাই না? আর রাজি হবি না কেন? যখনই দেখলি ছেলেটা অনেক টাকা পয়সা আছে আর অমনি লোভাতুর বিড়ালের মতো রাজি হয়ে গেলি না? এই ছোট লোক বাচ্চা, তুই কি ভেবেছিস এই বাড়িতে এসছিস এই ছান ছয়কোট টাকা পয়সার লোক দেখে এসে তুই ভেবেছিস এখানে আরাম করে বসে বসে খাবি? তা হবে না। মা, ওই যেহেতু এই বাড়িতে টাকা পয়সার লোভে আসছে, তাহলে ওকে কিছু টাকা ধরিয়ে দাও, ও এই বাড়ি থেকে বিদায় হয়ে যাক। না না, আমার টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই। আমার স্বামী সংসারই আমি করতে চাই। আমি যেহেতু আমার স্বামীকে বিয়ে করেছি, আমি এখন তার বউ। আর বউ হয়ে আমি টাকা নিয়ে কেন আমি আমার স্বামীকে ছেড়ে দিব? আমি শুধু আপনাদের একটু ভালোবাসা চাই, আমার টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। মা, আপনারা আমাকে শুধু একটু ভালোবাসুন, তাহলেই হবে। দেখছিস ফকিন্নির বাচ্চা কায়দাও জানে, কায়দা করে ভাবছে যে এই বাড়িতে থেকে যাবে। আমিও দেখবো তুই কতদিন এই বাড়িতে থাকতে পারিস। মা, আমি বলতে এসেছিলাম দুপুর হয়ে যাচ্ছে তো, খাবার রান্না করব। তো আপনাদের জন্য কি রান্না করব মা? মা, তুমি ওর সাহস দেখছো? ও আজকে বাসাতে এসেই ও আজকে রান্নাঘরে ঢুকতে চাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমার রান্নাঘরে যেতে হবে না। আমার রান্নাঘরে রান্না করার জন্য আমি যথেষ্ট। তোর রান্না আমি খাই নাকি? তুই একটা কাজ কর, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, আর আমি বেশি খুশি হব। ঠিক আছে মা, তাহলে এখন আমি যাচ্ছি। আমি তো এবারের বউ, আমার তো অনেক দায়িত্ব। আপনাদের যখন যা লাগবে আমাকে বলবেন, আমি করে দিব। দেখছিস মেয়েটার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওর কত বড় সাহস, আজকে এসে আমার রান্না করে যেতে চাচ্ছে। মা, তুমি একদিন দেখো এই মেয়েটাই একদিন তোমাকে বাড়ি থেকে বের করবে। এতই সহজ, এত সহজে ও আমাকে কিছুই করতে পারবে না। আমিও ওকে দেখে ছাড়বো ও কি করে এই বাড়িতে থাকে। কি ব্যাপার বাপি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাই। আর তাছাড়া আমাদের পরিবারের রীতিনীতি হচ্ছে পরিবারের মানুষগুলো একসাথে বসে খাওয়া দাওয়া। ঠিক আছে, বসো। না, এই মেয়ে আমাদের সাথে খাবার খেতে পারবে না। ওর যদি খাবার খেতে হয় আলাদা বসে খাবে। মা, তুমি এসব কি বলছো? পাপড়ি আমাদের সাথে বসে খাবার খেতে পারবে না কেন? এই মেয়ে আমাদের সাথে খাবার খেতে পারবে না, ব্যাস। মা, পাপড়ি কিন্তু আমাদের পরিবারের মানুষ, ও তো বাহিরের কেউ না। তাহলে আমাদের সাথে বসে খাবার খেতে পারবে না কেন? ভাইয়া বাদ দাও না, মা যখন এখন না বলেছে, ভাবি না হয় পরে বসে খেয়ে নিবে। আমিও তাই বলছি, আমি এখন খাবো না। আপনারা সবাই খাবার খেয়ে নেন, আমি পরে খাবো। পাপড়ি, আমি কথা বলছি, এখানে কোনো কথা বলবো না। আগে মায়ের কথা শুনি। মা, তুমি কি পাপড়িকে এই বাড়ির বউ হিসেবে মেনে নাওনি? না, আমি এই মেয়েকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। তাহলে তো আর কিছু করার নেই, আমার বউকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। অ্যাটলিস্ট আমি তার স্বামী। স্বামী হিসেবে আমার দায়িত্ব আমার বউয়ের
সম্মান রক্ষা করা, সে ঘরে হোক অথবা বাইরে। তাই আমি চাই না আমার বউয়ের কোনো অসম্মান হোক। আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে চাই। ভাইয়া, সামান্য একটা মেয়ের জন্য তুমি মার সাথে তোমার সম্পর্ক নষ্ট করতে চাচ্ছ? স্বামী স্ত্রীর সম্পর্ক কি, এটা কি জানিস তুই? তুই যদি এটা জানতি তাহলে তোর এ বাড়ি পড়ে থাকতি না, তোর স্বামীর বাড়িতে গিয়ে থাকতি। শোন, আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি, তাই আমি চাই না আমার বউকে কেউ অপমান সূচক কথা বলে। আপনি কেন শুধু শুধু কথা বাড়াচ্ছেন? আমি চাই না আমার জন্য কোনো অশান্তি হোক। খেয়ে নেন। আয় মেয়ে আয়, চুপ করো। বড় বড় কথা বলতে শিখেছো না? এই তোমার কারণে এই সংসারে এত সব অশান্তি হচ্ছে। আগে কখনো অশান্তি হতো না এই সংসারে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। মা, শুধু শুধু ওকে দোষারোপ করো না। বিয়েটা যেহেতু আমি করেছি, দোষটা আমার। এর ঘানি আমি নিজেই টানতে চাই। ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, সেটা আজই। তাই পাপড়ি, চলো ব্যাগ গুছিয়ে নেবে। শোনো, দেখলি তোর ভাই কত বড় হয়ে গেছে? হ্যাঁ, সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে কত বড় বেয়াদবি করলো। মা, তুমি ভাইয়াকে কেন দোষারোপ করছো? এখানে তো ভাইয়ার কোনো দোষ আমি দেখছি না। সব দোষ ওই মেয়েটার। আর ওই মেয়ে ভাইয়াকে মনে হয় শিখে পড়িয়ে নিয়ে আসছে, যাতে আমাদের সাথে ভাইয়া এখন খারাপ ব্যবহার করে। আমিও দেখবো ওই মেয়েকে সে কতদিন ভালোবাসে আর কতদিন এই বাড়িতে এই মেয়ে থাকে। আমিও শেষ দেখে ছাড়বো। চাকা কি ব্যাপার, এখনো বসে আছো কেন? যাও, ব্যাগ গুছিয়ে নাও, আমরা এখান থেকে চলে যাব। না, তুমি এই বাড়ি থেকে চলে গেলেও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি বললে তুমি? তুমি আমার সাথে এই বাড়ি থেকে যাবে না? না, আমি কোথাও যাব না। শোনো, আমি এই সংসারটা ভাঙতে আসিনি। আমি এসেছি এই সংসারে সুখ খুঁজে নিতে। তুমি তো জানোই আমি এতিম। ছোটবেলায় বাবা মা সবাইকে হারিয়েছি। আমি না ভালোবাসা কি জিনিস সেই ভালোবাসাটাই পাইনি। আর এই বাড়িতে এসে তোমার মাকে মা বলে ডেকেছি, তোমার বোনকে বোন বলে জেনেছি। আমি না সবার মাঝে ভালোবাসা খুঁজে নেব। তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখবে সব কিছু আমি মানিয়ে গুছিয়ে নিয়েছি আর সব ঠিক হয়ে যাবে। আমি যেহেতু এই সংসারে সব কিছু পেয়েছি, এখান থেকে কেন যাব বলো তো? সাদা মনে তুমি যতই মেনে নেওয়ার চেষ্টা করো না কেন, তারা কখনোই তোমাকে মেনে নেবে না। এখানে থাকলে শুধুমাত্র কষ্টই পাবে, আর কিছুই না। আমি তো ছোটবেলা থেকেই কষ্ট পেতে পেতে মানুষ হয়েছি। এখন না আমার কাছে কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। আর এটুকু কষ্ট তো সমস্যা নেই, আমি মানিয়ে গুছিয়ে নিতে পারবো। তোমার মা বোন তো আমারও মা বোন। তারা আমাকে একটু কষ্ট দেয়, একটু জ্বালায়, এটাতে না আমার কোনো কিছুই মনে হয় না। আমার মনে হয় তারাই তো আমার আপনজন। আর দেখো, একটা সংসারে থাকতে গেলে একটু ঠুকুটুকি বাজবেই, এটাতে কিছু হবে না, এটাতে কিছু হয় না। আমি কোনো কিছুই মনে করি না। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি এখানে থাকলে সুখ পাবে না। এর চেয়ে বরং চলো আমরা দূরে কোথাও গিয়ে বাসা ভাড়া থাকবো, তোমাকে সুখে রাখবো, রাজধানী করে রাখবো। অ্যাটলিস্ট এখানকার সমস্যা তোমাকে পোহাতে হবে না। আমি জানি তুমি আমাকে সুখে রাখবে, কিন্তু আমার ওই সুখ চাই না। আমার একটা পরিবার চাই, আর আমি এখানে সেই পরিবারটা পেয়েছি। দেখো, আমি এই পরিবার ছেড়ে কোথাও যেতে চাই না। ঠিক আছে, যেহেতু তুমি আমার কথা শুনবে না, থাকো তুমি এখানে, আর শুধু শুধু কষ্ট করেই যাও। আমি খুব ভালো করেই জানি এখানে থাকলে তুমি সুখ না, কষ্টটাকেই আপন করে নেবে, এছাড়া আর কিছুই না। এই কষ্টের মাঝেও সুখ খুঁজে নেব, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমার পাশে থাকো। আচ্ছা বসো, আমি ওইদিকে যাই। টেবিলটা অগোছালো হয়ে আছে তো, একটু গুছিয়ে আসি। কি ব্যাপার, আপনি কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জি, আমি এবারে নতুন বউ। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমার পরিচয়, আমি হচ্ছি এবারের একজন অভাগা জামাই। বিয়ে ঠিকই করেছি, কিন্তু কখনো স্বামীর অধিকার পাইনি। ও, বুঝতে পেরেছি, আপনি আমার ননদের স্বামী, তাই না?
তো কেমন আছেন আপনি? সংসারের সুখ না থাকলে মানুষ যেমন থাকে আমি ঠিক তেমনই আছি। ভাই, মন খারাপ করবেন না, মিলেমিশে দুজন সংসার করুন, একদিন দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। সুখ সুখ মনে হয় আমার কপালে কোনোদিন শুইবে না। আপনার যে ননদিনী আছে না, সে তো বলেই দিছে সে কোনোদিন আমার বাড়িতে যাবে না, সে নাকি সারাটা জীবন এই বাড়িতেই থাকবে। কি হচ্ছে? আমার ভাইয়ের মাথা খাওয়া শেষ হয়েছে, এখন তুমি আমার স্বামীর মাথাটা খাচ্ছ? ঠিক মতো তো নিজের সংসারটা করতে পারছো না, শুধু অশান্তি বাঁধাচ্ছ। আরে কি বলছো উল্টাপাল্টা কথা? ভাবি তো অশান্তি করার মতো কিচ্ছু বলেনি। ভাবি এতক্ষণ যা কিছু বলছে সবকিছু আমাদের সংসারের ভালোর জন্যই বলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা কতটা ভালো কথা বলতেছো দুজন মিলে। বাবির হয়ে আর সাফাই গাতে হবে না তোমার। এতদিন পরে এই বাসায় আসছো, আমার সাথে দেখা না করে, কথা না বলে তুমি ভাবির সাথে দাঁড়িয়ে আমার নামে বদনাম করছো। দেখো লিজা, তোমার নামে তোমার স্বামী অনেক ভালো ভালোই কথা বলছিল, খারাপ একটা কথাও বলেনি। আর তোমার স্বামী অনেক ভালো মানুষ, তাকে দেখলেই বোঝা যায়। এই শোন, তুই না ভালো সাজার চেষ্টা করবি না। তুই যে কতটা শয়তান তা আমি তোকে ভালো করে চিনি। ছাড়ো, ব্যথা পাচ্ছি। ভালো মানুষ না, তুই সাজবি না। আমি তোকে ভালো করে চিনি, তুই কতটা এই! শয়তান। কি করছো তুমি? ছাড়ো। তুমি কি অমানুষ হয়ে গেছো নাকি? হ্যাঁ, একটা ভালো মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটুকু জ্ঞানবোধ তোমার মধ্যে নাই? বাহ, দুজনকে দেখে দুজন ভালোই বোঝাপড়া হয়ে গেছে। আমি এই বোঝাপড়া শেষ করতেছি। দেখলেন তো ভাবি, এই সংসারে সারাক্ষণ এই সমস্তই চলতে থাকে, কখনো তো আমাকে একটু বুঝতে চায় না। জানি না আমি কি করব। ধৈর্য ধরেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখবেন একদিন সব ঠিক হয়ে গেছে। আপনি যান, ওর কাছে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করেন, আমি আমার কাজগুলো শেষ করি। বস। মা, ওদিকে কি হচ্ছে তুমি কি জানো? তোমার ছেলের বউ আমার স্বামীর মাথাটাকে চিবিয়ে খাচ্ছে। আরে বাবা, কি হয়েছে খুলে বল। তুই যদি কিছু না বলিস আমি বুঝবো কিভাবে? আমার স্বামী আসছে এই বাড়িতে, এতদিন পরে এই বাড়িতে আসছে, উনি আমার সাথে দেখা না করে ভাবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে বদনাম করছে। মা, তুমিই বলো, এসব কি মানা যায়? কি বললি? ওই ফকিন্নি বাচ্চাটা কোথায়? ওকে কর্নে ধরে নিয়ে আসলি না কেন? এতদিন পরে এসে নাটক করতেছে না? মা, তোমাকে আমি আগেই বলেছিলাম ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। না, তুমি তো আমার কথা শুনতে রাজি না। তুমি দেখো, এই মেয়েটার জন্য একদিন এই সংসারটা আস্তে আস্তে নষ্ট হবে, সংসারে আগুন ধরবে। এত সহজ আমার সংসার আগুন ধরাবে? এত সাহস তুমি কাউকে দেবো না। এই সংসারটা আমার, এই সংসারের রাজত্ব শুধু আমার, অন্য কারো না, কথাটা মনে রাখিস। ওয়ালাইকুম আসসালাম। তার আগে তুমি বলো, তুমি আমার মেয়ের নামে ওই মেয়েটার কাছে বদনাম করছিলে কেন? এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে? মা, আপনার মেয়ে হয়তো বা আপনাকে ভুল বুঝেছে, আর ভাবিকেও মারধর করছে। আর আমি তো কোনো বদনাম করিনি, জাস্ট এমনি কথাবার্তা বলছিলাম। হ্যাঁ, আমি যখন ভাবিকে মারছিলাম তখন তো ভাবির জন্য আপনার দরদ উতলে উতলে পড়তেছিল, আমি তো তখন দেখতে পাইছি। দেখো, অন্যায়ভাবে একটা মানুষকে মারলে, অপমান করলে যে কোনো কারো দরদ উতলে উঠবে, এখানে তো দোষের কিছু না। এই জামাই, আমার সংসারে যা কিছু হোক না কেন সব কিছু তোমাকে চুপচাপ শুনতে হবে, কোনো কিছু প্রতিবাদ করা যাবে না, কথাটা মনে রাখে যেন। এতদিন তো সবকিছু এভাবে সহ্য করে আসছি মা, কোনো কিছুর প্রতিবাদ করি নাই, সবকিছু চুপচাপ সহ্য করছি। জানি না এভাবে আর কতদিন সহ্য করতে হবে। দেখছো মা, তোমার জামাই কেমন করে কথা বলছে? এতদিন কিন্তু এমন করে কথা বলেনি। শোনো, প্রথমবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যদি তুমি এরকম ভুল করো আমি কিন্তু তোমাকে কিছুতেই ক্ষমা করব না। যাও, ঘরে যাও, রেস্ট করো। মা, সবকিছু হয়েছে কিন্তু ভাবির জন্য, তোমার কিন্তু কিছু একটা করা উচিত। আর দিন যাচ্ছে আর ভাবির সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আরে বাবা থাম তো, তুই এত চিন্তা করিস না, আমি একটা কিছু করছি তো, দেখ শুধু তুই। শোনো, আমি তোমাকে নিতে আসছি, মা তোমাকে নিয়ে যেতে বলছে। যে সংসার তোমার মা আছে সেই সংসার আমি যেতে পারবো না। তুমি যদি আমাকে নিয়ে আলাদা থাকতে পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব, না হলে আমি তোমার সাথে সংসার করব না। দেখো, আমার মা তো তোমার কাছে বেশি কিছু চাচ্ছে না, সে শুধু চাচ্ছে যে তুমি আমার সংসারে গিয়ে তার সাথে মিলেমিশে একটু একসাথে সংসার করো। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, আমার মায়ের সাথে মিলেমিশে সংসার করলে তোমার কি এমন সমস্যা? দেখো, আমি তোমার মায়ের সাথে মিলেমিশে সংসার করতে পারবো না। তুমি যদি আমাকে নিয়ে একা থাকতে পারো আমি তাহলে তোমার সংসার করব,
আর না হলে তুমি আমাকে তালাক দিয়ে দাও। আমি না বুঝি না, তোমার একটু পর পরে একই কথা বারবার মুখে আসে, তালাক তালাক তালাক। আচ্ছা বলো তো, তালাক দিলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? হ্যাঁ, তালাক দিলে সবকিছু সমাধান। তারপর আমি তোমার মতো একটা অদ্ভুত লোকের সাথে আমি থাকতে পারবো না। কি হয়েছে? তোরা কি নিয়ে আলাপ করছিস? তোমার জামাই আমাকে নিতে আসছে, আমি ওকে বলে দিয়েছি ও যদি ওর মার কাছ থেকে আলাদা হতে পারে তাহলে আমি ওর সংসার করবো, নাহলে আমি ওর সংসার করবো না। হ্যাঁ, আমার মেয়ে তো ঠিক কথাই বলছে। তোমার মাকে আগে আলাদা করো। তোমার মা যে সংসারে আছে সে সংসারে গিয়ে আমার মেয়ে গিয়ে সংসার করতে পারবে না। আগে তোমার মাকে আলাদা করো, তারপর আমার মেয়েকে নিয়ে যাও। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, আপনি মা হয়ে আপনার মেয়েকে এসব কি শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, আর যেখানে আপনি আপনার মেয়েকে বলবেন যে শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির লোকজন সবার সাথে মিলেমিশে সংসার করার জন্য, তা না, আপনি কি করতেছেন? আপনার মেয়ের সংসার ভাঙার জন্য মেয়েকে একদম রীতিমতো উস্কানি দিচ্ছেন। কি ব্যাপার, তোমার কি মনে হয় আমার মেয়ে যে তোমার মার সেবা করবে, তোমার ওই বয়স্ক মাকে রান্না বান্না করে খাওয়াবে? হাহ, আমার মেয়ে এগুলো করতে পারবে না। তুমি যদি আমার মেয়েকে নিয়ে সংসার করতে চাও তাহলে তোমার মাকে আলাদা করে দাও। তোমার মার সঙ্গে আমার মেয়ে কিছুতেই সংসার করতে পারবে না। আর যদি সেটা না পারো, আমার মেয়েকে তালাক দিয়ে দাও। দেখেন মা, আপনাকে আমি স্পষ্ট করে একটা কথা বলি, আপনার মেয়ে যদি আমার মায়ের সেবা যত্ন করতে না পারে তাহলে আপনার এই মেয়ের সাথে না আমি সংসার করব না। আমার সাথে সংসার করতে তোমাকে কে বলেছে? আমি তো বলিনি তুমি আমার সাথে সংসার করো। আমি তো তোমার কাছ থেকে তালাক চেয়েছি, আমাকে তালাক দিয়ে দাও। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। আপনার মেয়েকে আমি সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। ডিভোর্স লেটার পাঠিয়ে দেব? আমি ভয়ে একদম আটকে গেলাম। তুই চিন্তা করিস না, ওরকম জামাই চলে গেছে তো কি হয়েছে? ওরকম হাজারটা জামাই আমি তোর জন্য নিয়ে আসতে পারবো। চল ঘরে চল, দুঃখ করিস না। পাপড়ি, বোন আমার পাপড়ি। ভাইজান কেমন আছো তুমি? ভালো আছো? আমি ভালো আছি। ভালো আছি আমি। ছোট ভাইয়া কেমন আছে? হ্যাঁ, ও অনেক ভালো আছে। তোর কথা খুব মনে পড়ে ওর। ও বারবারই তোর কথা জিজ্ঞাসা করে তুই কেমন আছিস, জানতে চাই। আমার কথা এতদিন পর মনে পড়ছে তোমাদের না? আমি তো ভাবছি তোমরা মনে হয় আমার কথা ভুলেই গেছো। তোর কথা অনেক মনে পড়ে। নতুন একটা চাকরি পাইছি, তেমন সময় করতে পারি না। আজকে একটু সময় হলো তাই ছুটে আইছি তোরে দেখার জন্য। আচ্ছা ভাইজান, এসব কথা এখন বাদ দাও। মামা কেমন আছে? কেমন আর থাকবো, মদ খাওয়া বাদ দিছিল, কিন্তু এখন তোর জামাই টাকা দিয়া মদ খায়। আরে মদ খায় যেখানে সেখানে পড়ে থাকে, তারে আমরা সবাই মিললে খুঁজে আনতে হয়। মামাকে নিয়ে না অনেক চিন্তা হয়। কি আর করব, মামা মনে হয় কোনোদিনও আর শুধরাবে না। যাই হোক ভাইজান, এসব কথা বাদ দাও। অনেকদিন পর বাড়িতে এলে, চলো ঘরে চলো। চল। এই দাঁড়া, কাকে তুই ঘরে নিয়ে যাচ্ছিস? ও কি তোর মতো এতিম নাকি? মা, এইসব কথা আমরা পরে বলবো। এটা হচ্ছে আমার ভাইয়া, আমার বড় ভাইজান। বিয়ের পরে প্রথম এ বাড়িতে আসলো। ভাইজানকে নিয়ে ভিতরে যাই মা। কেন, সত্যি কথা বলতে কি তোমার সাহস নাই নাকি বাইরের সামনে সত্যি কথা বলা যাবে না? এই ছোট লোকের বাচ্চা, তুই তোর বোনকে বড়লোক ঘরে বিয়ে দিতে গেছিস কেন? হ্যাঁ, কোনো ছোট লোকের বাচ্চা দেখে বিয়ে দিতে পারিস না? মা, বড়লোকের ঘরে তো টাকা আছে, গরিবের ঘরে তো কোনো টাকা নাই। আপনারা এইভাবে বললেন না। টাকা পয়সার জন্য আমার বোন এই বাড়িতে বিয়ে দেয়নি। আপনার ছেলে পছন্দ করে আমার বোনকে বিয়ে করছে। আমার ছেলেকে তোরা জাদুটোনা করেছিস, জাদুটোনা করে তোর এই বোনটাকে ঘুচিয়ে দিছিস আমার ছেলের সাথে। মা, তোমাকে কতবার বলেছি এইসব বিষয় নিয়ে ওর সাথে কোনো কথা বলবে না। বিয়েটা আমি নিজ ইচ্ছাই করেছি, কেউ আমাকে জোর করে বিয়ে দেয়নি। ও এমন কি কাজ করেছে যাতে ওকে এত কথা শোনাচ্ছিস? বাড়িতে একটা মেহমান এসেছে, তার সম্মানটুকু রাখ। তোমার বউ এরকম কোনো ভালো কাজ করেনি যে তাকে আমরা মাথায় নিয়ে নাচবো। কি করে নাই তোর বউ? তোর বউ আমার মেয়ের নামে আমার মেয়ের জামাইয়ের কাছে বদনাম করতেছিল, এটা কি সে অপরাধ করে নাই? বিশ্বাস করো, আমি খারাপ কোনো কিছু বলিনি। তখনই তোমার বোনের জামাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমরা শুধু পরিচিত হচ্ছিলাম, আর কিছুই না। বাপরে, আমি খুব ভালো করেই জানি তুমি কারণ আমি বদনাম করতে পারো না, সেই বিশ্বাসটা তোমার উপর আমার আছে। বাহ 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 বাহ, কি চমৎকার কথা! মা বোনের কথায় তোর বিশ্বাস নেই, আর বিশ্বাস তোর বইয়ের প্রতি, তাই না? মা, আমি তোমাকে বলেছিলাম না
এই মেয়েটা ভাইয়াকে জাদুটনা করে বশ করে নিয়েছে। চলো তো, চলো রুমে চলো। ভাই, যে অশান্তির কারণে আমার বোন এই বাড়িতে বিয়ে দিছি, সেই অশান্তি এই বাড়িতেও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আমি আপনার বোনকে অনেকবার বলেছি যে চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই, কিন্তু আপনার বোন তো নাছোড় বান্দা, সে কোথাও যেতে চায় না। ভাই, আমার বোন সংসার ভাঙতে পারে না, সংসার করতে জানে। এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ভাইজান, এসব কথা বাদ দাও না, চলো ঘরে চলো। না রে বোন, ভাই আমি যাই। এই মিষ্টিগুলো সব করে আনছিলাম, তোরা সবাই মিলে খাইস। আমার কারণে কোনো অশান্তি হোক আমি এটা চাই না। ভালো থাকিস। আমার ভাইয়া এতদিন পর আমাকে দেখতে আসলো, আর তোমার বাড়ির লোকজন আমার ভাইয়াকে এভাবে অপমান করলো। আমি বলেছিলাম না তোমাকে একদিন, আমার এই কপালে দুঃখ দুঃখই থাকবে, কোনোদিন সুখের মুখ আমি দেখবো না। গলার রস শুকায় গেল গা, একটু খাইতে যাবো মাল, পকেটে টাকাই নাই। ওলাটা যে কই গেল তারেক? ও তোর বোনের বাচ্চা গেছে মনে হয়। আয়া বলছো বাবা? হ্যাঁ, আইসা পড়ছি। কেন, তোমার কিছু চাওয়ার ছিল নাকি? আমার জন্য কি দিছো তোর বোন? দেয় না কিছু? শোনো আব্বা, বোনটার বিয়ে হয়ে গেছে, একটা বারের জন্য তুমি জিজ্ঞাসা করলা না বোনটা কেমন আছে? কি জিজ্ঞাসা করলা তোমারে কিছু দিছে কিনা? সব সময় না নিজের চিন্তাটাই করলা, সন্তানের চিন্তাটা করলাম না। কেন ভালো নাই কে তোর বোন? আরে তোর বোনের তো ভালো টাকা লিগে কোটিপতি বাড়িতে বিয়ে দিছ, এইখানে তো ভালো থাকারই কথা, জিজ্ঞাসা করার কি আছে? আব্বা, তোমার জন্য না আমার বোনের জীবনটা নষ্ট হয়েছে, আর এর জন্য দায়ী কে জানো? তুমি। খবরদার, খবরদার, আমার কোনো দোষারোপ করবি না। আমি কিন্তু বিয়ে দেই নাই, তুই নিজের ইচ্ছায় তোর বোনকে বিয়ে দিছস। শোনো, ওনা নিজের জন্য বিয়ে বসে নাই, একটা মাত্র কারণ, সে হচ্ছে তুমি। তোমার অত্যাচার থেকে বাঁচার জন্য বিয়ে করছে। আরে দিনের পর দিন আমার বোনটা তুমি অনেক অত্যাচার করছো, একটা দিনের জন্য ওরে সুখে থাকতে দাও নাই। আমার বোনটা তোমার বাবার মতো ভালোবেসে গেছে, আর তুমি তারে পরের মতো আচরণ করছো। শোন শোন, ও কিন্তু আমার মায়া না, আমার ভাগিনী। এই ছোট্টবেলা থেকে তারা পাল্লা বসে বড় করেছি, আর কি করবো ক? আমার বোনটারে বড় করে তুমি কি করছো? আরে ভালো করে তো লেখাপড়া করতে দাও নাই, কাজের লোকের মতো কাজ করাইছো, একবেলা ঠিক মতো খাইতেও দাও নাই। তারপরও দিনের পর দিন এই বাড়িতে পড়েছিল, কারণ কি জানো? আমাদেরকে ভালোবাসে। এই এই শোন, এই ব্যাগের ব্যাগের করিস না, তোর কথা শুনতে না আমার একদম ভালো লাগতেছে না। তুই আমার চোখের সামনে যা যা। আমি সত্যি কথা কইছি তো, এখন আর ভাল লাগতেছে না। লাগবো কেমন করে? বুঝে না, পোলাপান তো জানা আমার মতন বয়স হবো না, মালটা জন না খাইতে পারবো, সবই উল্টা উল্টা হয়ে যাবো। থাক দেই, কারো কাছে পাই নাকি। কি গো, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মা না 2 দিন ধরে আমার লগে কোনো কথাই কইতেছে না, আমার হাতের কোনো রান্নাও খাইতেছে না, আমার না কোনো কিছুই ভাল লাগতেছে না। এদিকে সাহসও পাইতেছে না যে মায়ের ঘরের দিকে একটু যাবো। তুমি কি মার লগে আমার একটু কথা কয় দিবা? আমি কি মার কাছে যাবো? এই তোমার কি মাথায় সমস্যা নাকি? যে মানুষটা তোমার সাথে সবসময় বকাঝকা করে কথা বলে, হ্যাঁ, অত্যাচার করে তোমার উপরে, সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না, এটা তো খুশির সংবাদ। তুমি তো কথা বলার দরকারটা কি? সে তার মতো থাকুক, তুমি তোমার মতো থাকো। আমি জানি তো আমার সহ্য করতে পারে না, আমার সব সময় বকাঝকা করে, কিন্তু কি করবো কও তো? আমার মনটা না কেন জানি মানতেছে না। সারাক্ষণ মনে হইতেছে যে মারে তো আমি কত ভালোবাসি, মা আমার দেখতে না পারুক। ওই মানুষটা 2 দিন ধরে না খায় আছে, আমার সাথে একটা কথা পর্যন্ত কইতেছে না। আমার না একটুও ভালো লাগতেছে না, চলো না একটু যাই। এই মার প্রতি তো ভালোবাসা দেখাতে হবে না তো তোমার? তুমি মার উপরে যত ভালোবাসা দেখাও, মা তোমার উপরে তত চড়াও হয়। কি দরকার আছে বলো তো? তুমি এখন মার ঘরে গিয়ে ভালোবাসা দেখাবা, আর সে তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলবে? দরকার নেই, সে তার মতো থাক, তুমি তোমার মতো থাকো। আমি না কোনো কথা শুনতে চাই না। মা 2 দিন ধরে খাবার খাইতেছে না, আমার একটু ভালো লাগতেছে না। আমি মার কাছে যাবো, তুমি চলো।
আর তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে আমি বললাম না, তুমি এখন যদি ওই রুমে যাও তোমাকে শুধু শুধু কথা শোনাবে। কি দরকার বলো তো? এর চেয়ে বরং চলো ঘরে চলো। বুঝতে পারছি, ঠিক আছে, তোমার যেতে ইচ্ছা করছে তো এখন যাওয়া লাগবে না, কালকে সকালে চলো। হ্যাঁ, এখন চলো চলো ঘরে চলো। দেখো বোন, সংসারটা এমনভাবে নষ্ট করো না। তোমার স্বামী অনেক ভালো মানুষ, সে তোমাকে অনেক ভালোবাসে। আর একটা সংসারে থাকলে মান অভিমান ঝগড়াঝাটি টুকিটাকি লেগেই থাকে, সেটা নিয়ে অভিমান করে বসে থাকলে কি চলবে? আমি বলি কি, তুমি তোমার সংসারে ফিরে যাও, দেখবে তোমরা একদিন অনেক সুখী হতে পারবে। আমার ভালো মন্দ নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি এখান থেকে যান। এই যে দেখো, তুমি মা, তোমরা আমাকে কত অপমান করো, কত কিছু বলো। আমি কি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি? আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। কেন জানো? কারণ বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরই সব কিছু, আর আমার স্বামীটাও তো অনেক ভালো। আর তোমরা যদি আমাকে কোনোদিন আরও অত্যাচারও করো তাও আমি যাব না, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি মনে করি তুমি আমার বোন আর তোমার মা আমার মা। আমি যেমন তোমাদেরকে আপন করে নিয়েছি, তুমিও তোমার স্বামীর বাড়ির লোকজনকে আপন করে নাও, দেখবে সংসারে অনেক সুখ এসেছে। আচ্ছা, আপনি আমাকে এ বাড়ি থেকে কেন বের করতে চাচ্ছেন? তোমার লাভ কি? দেখো বোন, আমার কোনো লাভ নেই, আমি যা বলছি তোমার ভালোর জন্য। কেন তোকে বের করে দিতে চাচ্ছি বুঝতে পারছিস না? তুই এই বাড়ি থেকে চলে গেলে পুরো বাড়িটার রাজত্ব ও একা করবে, বুঝিস না তুই? মা, এটা আমার বাবার বাড়ি আর আমি এখানেই থাকবো। বোন, আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলেছি, আমি কিন্তু আমার ভালোর জন্য বলিনি। এই হারামজাদি ইচ্ছা মতো মার, এমন করে মারবি যেন ওর শিক্ষা হয়ে যায়, জন্মের মতো শিক্ষা পাবে। মা, তুমি আর লিজা মিলে কি শুরু করেছো? আরে ও তো মানুষ, তাই না? রক্তে মাংসে গড়া একটা মানুষ। তোমরা যেভাবে ওকে মারছো, এটা গরু ছাগলকেও এভাবে কেউ মারে না। বা ওর তো কষ্ট হয়, একটু বোঝার চেষ্টা করো। আরে এই মেয়ের কষ্ট দেখে আমাদের কি করার আছে? আমাদের তো কিছু করার নেই। তোমার বউ কেন আমাদের মাঝখানে কথা বলতে আসে? তোমরা ঠিক বলেছো, দোষটা আসলে ও। কি প্রয়োজন ছিল তোমার? হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলে না? এখন দেখো পরিণাম কি হয়েছে। মা, ওর দোষ এটাই, ওই পরিবারের প্রত্যেকটা মানুষকে আপন করে দিয়েছিল। ও তো এতিম মানুষ, বাবা মার ভালোবাসা কখনো পায়নি। এখানে সে মায়ের ভালোবাসা পেয়েছিল, বোনের ভালোবাসা পেয়েছিল, ভেবেছিল একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম ঠিক হবে না কোনোদিন, চলো আমার সাথে। তখন যদি চলে যেতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না। মা, চিন্তা করো না, আজকের পর থেকে ও তোমাদের কোনো কথা ইন্টারফেয়ার করবে না। হ্যাঁ হ্যাঁ, তোর বউকে বলে দে ও যেন আমাদের মধ্যে ইন্টারফেয়ার না করতে আসে। আজকে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিন আসবো না, কোনোদিনও না। মা রাগ করেছে, তাই বলে কি তুমিও পাগল হয়ে যাবে? বাদ দাও, মার রাগ কমলে দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি ঘরে চলো, আসো, মাথা ঠান্ডা করো। ছাড়ো তুমি, আজকে তোমার কোনো কথাই শুনবো না আমি। কাকে মায়ের স্থানে বসাতে চেয়েছিলে, কাকে ভালোবাসতে চেয়েছিলে, আর যে ভালোবাসার মূল্য দিতে জানে না সেই মানুষটাকে তুমি মা হিসেবে ভালোবাসতে চেয়েছিলে, তাই না? যা হয় না নয়তে, তা হবে না 90-তে। তোমাকে সে কখনো ভালোবাসতে পারবে না, ভালোবাসবে না। আমি তোমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি যাব না, এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। দেখো, মা আমাকে বকাঝোকা করে, মারধর করে, এটাতে না আমার কিচ্ছু হয় না। আমার আপন মা যদি থাকতো, সে কি আমাকে শাসন করতো না? আমার ভুল হলে কি আমাকে বকাঝোকা করতো না? দেখো না, আমি এই সংসারে এসে একটা মা পেয়েছি, একটা বোন পেয়েছি, একটা পরিবার পেয়েছি, তোমার মতো একটা ভালো স্বামী পেয়েছি। আমি না তোমার মায়ের কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবো না। আমি চাই সবাই মিলে একসাথে সুখে শান্তিতে সংসার করতে। দেখো, ভালোবাসা কাকে বলে? এত অত্যাচার, এত অবিচার সহ্য করে মেয়েটা এই পরিবারের সাথে থাকতে চেয়েছে।
সেই মানুষটাকে কিভাবে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো? কিভাবে এই মানুষের সাথে খারাপ আচরণ করো? ভালোবাসা শেখো, শেখার কোনো শেষ নেই মা। তুমি ভাবতে পারো তোমার বয়স হয়ে গেছে, তুমি অনেক কিছু জানো। এটা কি ভালোবাসা বলে? কাউকে ভালোবাসলে মা মন থেকে বাসতে হয়। এই মেয়েটাই পরিবারের মানুষটাকে নিজের করে নিয়েছে, আপন করে নিয়েছে, তাই এতটা অত্যাচার সহ্য করেও এই মানুষটা এই বাড়িতে পড়ে আছে। যতটা অত্যাচার তোমরা দুজনে মিলে ওর সাথে করেছো না, তার সামান্য অত্যাচার যদি তোমার মেয়ের সাথে করতে, এই বাড়ি থেকে অনেক আগেই চলে যেত। শোনো না, এইসব কিছু বাদ দাও। মা, আমি না আপনাদের একটা খুশির খবর দিতে আসছিলাম। কি কি বললে তুমি? মা, আপনি দাদি হবেন। এই সংসার আলো করে আমার সন্তান দুনিয়াতে আসতে যাচ্ছে। তুমি বাবা হবে। তুমি আমাকে এই খুশির সংবাদ আগে কেন বলোনি? আরে তোমার তো এখন কোনো কিছু চিন্তা করা যাবে না, কোনো স্ট্রেস নেওয়া যাবে না, বিশ্রাম করতে হবে। চলো ঘরে চলো, এসো আমার সাথে। বৌমা দাঁড়াও, তুমি আমাকে এত বড় একটা খুশির খবর দিলে। তুমি আমার মেয়ে হতে চেয়েছো না? আজ থেকে তুমি আমার মেয়ে। তোমার উপর আর আমার কোনো অভিযোগ নেই। আমি দাদি হতে চলেছি, এর চেয়ে বড় খুশির আর কি হতে পারে? মা, তুমি এগুলো কি বলছো? তুই চুপ কর। বৌমা আমাদেরকে এত বড় একটা খুশির সংবাদ দিচ্ছে, আর আমি বৌমার উপর রাগ করে থাকবো কি করে? হ্যাঁ শোন, বৌমার মতো ভালো মেয়ে হয়ই না। আমি একটা কথা বলি, তুই আজই চলে যাবি শান্তর সঙ্গে। তুই আর এখানে থাকবি না, এই বাড়িতে তুই আর এক মুহূর্তেও থাকবি না। তোর সংসারে তুই চলে যা। আমার বৌমাকে নিয়ে আমার দাদু ভাই আসবে, আমি সুখের সংসার। হ্যাঁ যা, রেডি হ, যা। দাঁড়া বোন, শোন, এই বাড়িতে নতুন একটা খুশির সংবাদ এসেছে। আমি বাজারে যাব, মিষ্টি আনবো, মিষ্টি খাবি, তারপর যাবি।